শুরু হচ্ছে আজকের গল্প প্রেগনেন্ট। কলমে বাবুরাম মণ্ডল। সন্ধেবেলা অফিস থেকে ফিরতি পথে হঠাৎ একটি মেয়ে ডেকে দাঁড় করালো। পেছন থেকে এমনভাবে ডাকলো যেন আমি ওর পরিচিত। কাছাকাছি এলে মেয়েটিকে ভালো করে দেখলাম। না, চিনতে পারছি না। স্ট্রিট লাইটের অনুজ্জ্বল আলোতে মুখটা ঠিকমতো দেখাও যাচ্ছে না, তবে এটুকু বোঝা যাচ্ছে মেয়েটা আমার মতোই অফিস থেকে ফিরছে, বিধ্বস্ত লাগছে। মেয়েটি প্রথমে একগাল হেসে নিল। মেয়েটির হাসি সুন্দর। হাসতে হাসতে বলল, আপনি হেভি লাকি মানুষ। আপনার কপালে আমার কপালটা একটু ঘষে দিন। আশ্চর্য, আমি লাকি? এই প্রথম কারো মুখ থেকে এমন বাক্য শুনলাম। শুনে হাসি পেয়ে গেল। গত 2 বছরে আমার ভালো কিছু হয়েছে বলে মনে করতে পারলাম না। মেয়েটির অসংলগ্ন কথায় হেসে ফেললাম। হাসি দেখে মেয়েটি একটু রাগ করল না, উল্টে বলল, ট্রেনে উঠেই জায়গা পেয়ে যান। কই, আমরা তো পাই না। ও, এই কথা? তা 2 দিন ধরে পাচ্ছি। কাকতালীয় ভাবে হলেও যেখানে দাঁড়াচ্ছে ঠিক তার সামনে লোকটি পরের স্টেশনে নেমে যাচ্ছে। জীবনে কখনো কখনো এমন ঘটনা ঘটে, কিন্তু আমি জায়গা পাচ্ছি মেয়েটি জানলো কি করে? ও তো আমাদের সঙ্গে যায় না, ট্রেনে কোনোদিনও দেখিনি। তার মানে মেয়েটি লেডিসে যায় না। আমাকে চুপ থাকতে দেখে মেয়েটি এক পা এগিয়ে এলো। অভিযোগের সুর করে বলল, আপনার উল্টো দিকে রোতেই থাকি। প্রেগনেন্ট মানুষ, ডেকেও তো একটু জায়গা দিতে পারেন। সন্ধ্যার অন্ধকারে মেয়েটির সঙ্গে আর কথা বলা উচিত নয় ভেবে হেসে বললাম, আগামীকাল আসুন, জায়গা পেলে আপনাকে আগে দেব। মেয়েটির যাবার নাম নেই, উল্টে ডান হাতে মাথার মাফলার একটু টেনে বলল, প্রেগনেন্ট মানুষ দেখেও লোকে উঠে জায়গা দেয় না। কি দিনকাল বলুন তো। ঠিকই বলেছেন, মানুষ দিন দিন অমানুষ হয়ে যাচ্ছে। কিছু একটা বলতেই হয়, তাই বললাম। আপনিও তো একদিন দিতে পারেন, শুধু শুধু অন্যের দোষ দিচ্ছেন। আপনি যে আমাদের কম্পার্টমেন্টে ওঠেন তাই তো জানতাম না। আপনাকেও চিনি না। আপনার পেছনের রোতেই তো থাকি, তাই নাকি? একটু থেমে একটু ভেবে বললাম, ঠিক আছে, কাল পেলে দেব। একটু থেমে শুকনো হাসি দিয়ে বললাম, চলি, খুব শীত তো। বাড়ি ফিরে এই মেয়েটির কথা একেবারে ভুলে গেলাম। পরের দিন ট্রেনে উঠে চোখ ঠিক পেছনের রোতে চলে গেল। দেখলাম সেই মেয়েটি হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে। আজও জায়গা পাইনি। আজ অবশ্য আমিও পাইনি। জানি না সামনের স্টেশনে কেউ নামবেন কিনা। দেখে একটু কষ্ট হলো। আহারে, এখন ওর বাড়ি থেকে ভালো মন্দ খাবার কথা, যত্নে থাকার কথা, অথচ যাচ্ছে কাজে। বরটা নিশ্চিত তালকানা। দীর্ঘদিন যাচ্ছি বলে অনেকে চেনা হয়ে গেছে। আমার চিন্তা নেই, কেউ না কেউ উঠে আমাকে ঠিক জায়গা দেবেই। এটাই ট্রেনের বন্ধুত্ব, অলিখিত সংবিধান। মেয়েটিকে হাতের ইশারায় ডেকে আমাদের কাছে এনে একটি ছেলেকে বললাম, এনাকে একটু বসতে দে, উনি অসুস্থ। অসুস্থ মানে প্রেগনেন্ট। ট্রেনের বন্ধুটি খচরা হাসি হেসে খুশি মনে উঠে দাঁড়ালো। মেয়েটি সেই জায়গা দখল করে আরামে বসে আমার দিকে তাকিয়ে আচ্ছা করে চোখ পাকালো। অর্থাৎ প্রেগনেন্ট এই কথাটা আমি কেন বললাম? ট্রেনের মধ্যে কথার কোনো মা বাপ থাকে না, বাঁধন থাকে না। যার যখন যা মনে আসে বলে ফেলে, খিস্তি খামারি চলে অবাধে। তাস, এমনকি জুয়া খেলাও হয়। পরের দিন থেকে কেউ না কেউ উঠে ঠিক মেয়েটাকে জায়গা দিতে লাগলো। মেয়েটিও আমাদের সঙ্গে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে গল্প করতে করতে যাচ্ছিল। 8-10 দিন পর হঠাৎ দেখি মেয়েটি আর আসছে না। পরপর 5 দিন লক্ষ্য করলাম, না, যা ভেবেছি তাই, সত্যি আসছে না। বন্ধুরা এই নিয়ে 2-1 কটাক্ষ করতে শুরু করেছে। ওদের ধারণা মেয়েটি আমার গার্লফ্রেন্ড অথবা পরিচিত বৌদি। তবে মেয়েটিকে কিন্তু বৌদি বলে মনে হয় না। বিয়ে হয়েছে এটাই মনে হয় না। বিয়ের কোনো চিহ্ন মেয়েটি শরীরে রাখেনি। আজকাল অনেকেই রাখে না। কেন মেয়েটি আসছে না তার কারণ এক একজন এক এক রকম ব্যাখ্যা দিতে লাগলো। কেউ বলল অসুস্থ, কেউ বলল শ্বশুর শাশুড়ি আসতে দিচ্ছে না, আবার কেউ বলল কাজ থেকে তাড়িয়ে দিয়েছে। প্রেগনেন্ট মেয়েদের বেশিরভাগ বেসরকারি ছোটখাটো কোম্পানিগুলো রাখে না। যাকে, এরকম তো অনেকেই হঠাৎ হঠাৎ আসে, হঠাৎ হঠাৎ মিলিয়ে যায়। এটাই ট্রেনের রীতি। মন থেকে প্রায় মেয়েটা মুছে গেল। ওমা, 10-12 দিন পর হঠাৎ সেই মেয়েটিকে দেখি রাস্তায় দাঁড়িয়ে। প্রথম দিন যেখানে দেখা হয়েছিল ঠিক সেখানে, একই সময়, একই ড্রেস, পিঠে সেই একই ব্যাগ। আজ শুধু হুডিতে মাথা ঢেকে আছে। হাসতে হাসতে কাছে এসে বলল, কি ব্যাপার, আমাকে আর জায়গা দিচ্ছেন না কেন? একেবারে ভুলে গেলেন? আশ্চর্য ছেলে তো আপনি। অভিযোগ করার কথা আমার। এত কষ্ট করে ডেকে ছেলেদের চোট্টা কথা হজম করে জায়গা দিলাম, আর আমার নামে উল্টে বদনাম। আশ্চর্য মেয়ে তো।
মনে মনে একটু রাগ হলো, তবুও যথাসম্ভব সংযত হয়ে বললাম, 10-12 দিন তো আসছেনই না। আপনারই তো দেখা নেই, সবাই আপনার কথা জিজ্ঞেস করছিল। মা, তাই নাকি? তা কি বলেছেন বন্ধুদের? কি বলবো, বলেছি শরীর টরীর খারাপ হতে পারে, নইলে বর আসতে দিচ্ছে না। ও মা, বানিয়ে বানিয়ে এত কথা বলার দরকার কি? আমি তো প্রতিদিনই যাচ্ছি, শুধু আপনাদের ওখানে উঠছি না। ও আচ্ছা, কেন যাচ্ছি না সেটা তো জিজ্ঞেস করলেন না। এবার একটু বিরক্ত লাগলো। একে বলে গায়ে পড়ে খেজুরে আলাপ। অন্যের বউ অফিসে গেল কি জাহান্নামে গেল তাতে আমার কি? ভারী আশ্চর্য। তবুও যথাসম্ভব মেজাজ ঠান্ডা রেখে বললাম, আচ্ছা বলুন কেন যাচ্ছেন না? তাড়াতাড়ি বলুন, শীত করছে। মেয়েটি প্রশ্ন শুনে উচ্চস্বরে হাসতে লাগলো। অনেকক্ষণ হেসে একেবারে বুকের উপর এসে বলল, মিথ্যে কথা বলে এক জায়গায় বেশি দিন থাকা ঠিক না। এবার আমার অবাক হবার পালা। এক পা পিছিয়ে সভয়ে বললাম, মিথ্যে কথা? কি মিথ্যে কথা? 2 মাস পর যখন দেখবেন আমার পেট বড় হচ্ছে না, তখন কি বলবেন? মিথ্যেবাদী বলবেন না? মেয়েটার মুখে কিছু আটকায় না। পেট বড় হচ্ছে না মানে? আজব আজব কথা বলে সব। বিস্ময়ে তাকিয়ে রইলাম মেয়েটির চোখের দিকে। মেয়েটি আমার বোকার মতো ভাব দেখে আবার হাসলো। হাসতে হাসতে বলল, আরে আমি তো প্রেগনেন্টই নই, আমার বিয়েই তো হয়নি। দেখে বুঝতে পারছেন না? আমাকে কি বিবাহিত মেয়েদের মতো লাগছে? আশ্চর্য, মিথ্যে বলেছিলাম ধরতে পারেননি। যাকগে, পরে ভেবে দেখলাম ওখানে ওঠার ঠিক না, তাই অন্য বগিতে যাচ্ছি। আমি একেবারে আকাশ থেকে পড়লাম। ছড়ি বলে কি, নিজের নামে নিজে কেউ এভাবে বদনাম রটায় নাকি? আচ্ছা ধরিবাজি মেয়ে তো। অবাক হয়ে চুপ করে আছি দেখে মেয়েটা আবার হাসলো। হাসতে হাসতে বলল, তবে আপনিও কিন্তু আচ্ছা মিথ্যুক, নাম্বার 1 লায়ার। মেয়েটার উপর এবার সত্যি ভয়ানক রাগ হলো। হঠাৎ এক ধমক দিয়ে বললাম, জানেন না চেনেন না হঠাৎ লায়ার বলে দিলেন আমায়? আচ্ছা মেয়ে তো আপনি, ধুর। কি মিথ্যে বলেছে আপনাকে? মেয়েটি এবার হঠাৎ চুপ করে গেল। সম্ভবত মনকে শক্ত করল, ঠোঁট ফোলালো, মনে হচ্ছে কেঁদে ফেলবে। কিন্তু না, কাঁদলো না, উল্টে ঠোঁট ফুলিয়ে হাসলো। তারপর অনুচ্চস্বরে বলল, আপনি যে বড় অফিসার, ট্রেনের বন্ধুদের বলেননি কেন? কেন বলেছেন কলেজ স্ট্রিটে বইয়ের দোকানে কাজ করেন? কেন বলেছেন আপনার মাইনে 7,000 টাকা? এগুলো মিথ্যে নয়? ওরে বাপরে বাপ, এ তো মেয়ে নয়, রীতিমতো গোয়েন্দা। আমার খুঁটিনাটি সব মুখস্থ দেখছি। এবার আমি চোখ বড় বড় করে বললাম, কে বলেছে বড় অফিসার? সামান্য একটা চাকরি করি। মেয়েটি এবার এক ধমক দিল, যেন আমি ওর কত কাছের সেভাবে। তারপর বলল, এবার বলুন মিথ্যে বলেছিলেন কেন? সুযোগ পেয়ে এবার আমিও চেপে ধরলাম। বললাম, আপনারটা আগে বলুন, আপনি কি কারণে মিথ্যে বলেছেন? আমি তো মিথ্যে বলেছি ওই সাধারণ ছেলেগুলোর সঙ্গে মিশবো বলে। ওদের সঙ্গে কত পিকনিকে গেছি, ওদের বাড়িতে গেছি, কত সাধারণ মানুষ ওরা, কত গরিব, অথচ কি আন্তরিক। আপনি জানেন না ম্যাডাম, যদি জানে আমি ভালো চাকরি করি, আমার সঙ্গে ওরা মিশবেই না। ওদের বাড়িতে গেলে মাটিতে বসতে দেবে না। আমার যে মাটিতে বসার খুব লোভ ম্যাডাম, ওদের যে ভালোবেসে ফেলেছি। মেয়েটি এবার হঠাৎ একেবারে চুপ হয়ে গেল। অনেকক্ষণ চুপ থেকে কি যেন ভাবল, তারপর হাতের রুমালে চোখ মুছে ধীরে ধীরে বলল, আমি মিথ্যে বলেছি আপনার জন্য। মেয়েটির কথায় অবাক হলাম। বললাম, আমি তো আপনাকে চিনি না, আমার জন্য মিথ্যে বলবেন কেন? মেয়েটি এবার মাথা নিচু করল, যেন লজ্জা পেয়েছে, এভাবে বলল, আপনাকে জানতে, আপনাকে চিনতে। আমাকে চিনতে? আশ্চর্য, আমাকে চিনে কি করবেন? সেটা আপনার আপনার মায়ের স্কুল বেলার বন্ধু, মানে আমার বাবাকে জিজ্ঞেস করবেন, ওনারাই বলবেন। বলেই মেয়েটি আর একবার চোখ মুছে আমাকে একটা কিল দেখিয়ে হেসে উল্টো দিকে হাঁটা দিল। আমি এখনো সেখানেই দাঁড়িয়ে ভাবছি, মেয়েটি হঠাৎ আমায় কিল দেখালো কেন? শেষ হলো আজকের গল্প, প্রেগনেন্ট। কলমে বাবুরাম মণ্ডল। গল্পটি ফেসবুক পেজ থেকে সংগৃহীত হয়েছে। ফেসবুক পেজের নাম বাবুরামের গান ও গল্পের পাতা।